ঘণ্টা ভুগিয়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের ধর্মঘট স্থগিত। কতিপয় দুর্বৃত্তের কারণে ডাক্তারি পেশা প্রশ্নবিদ্ধ, আদালতের পর্যবেক্ষণ। অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা। কোটা সমস্যার দ্রুত সমাধান চান শিক্ষাবিদরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন। আন্দোলন বাদ দিয়ে উন্নয়ন কাজে শামিল হওয়ার আহ্বান আওয়ামী লীগের। এবার হজে যাচ্ছেন ১৬ লাখের বেশি বাংলাদেশি। ফ্লাইট শুরু ১৪ জুলাই। কোনো জটিলতা হবে না বলছে মন্ত্রণালয়। এবং বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াই শুরু কাল। প্রথম সেমিতে ফ্রান্সের বিপক্ষে ইতিহাস গড়তে মুখিয়ে বেলজিয়াম। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ এবং আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। চট্টগ্রামের রোগী ও তাদের স্বজনদের ২০ ঘন্টার বেশি ভুগিয়ে ধর্মঘট স্থগিত করেছেন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা। সোমবার দুপুর ১২টায় এই ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে। সব বেসরকারি হাসপাতাল প্রায় একদিন বন্ধ থাকায় বিপাকে পড়েন রোগী ও রোগীর স্বজনরা। রোগীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি দেওয়া অযৌক্তিক বলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরীর ম্যাক্স হাসপাতাল এবং সিএসসিআরে র্যাবের অভিযান এবং জরিমানা করার পরপরই চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয় বেসরকারি হাসপাতাল মালিক সমিতি। এরপর এই ধর্মঘট চলে সোমবার দুপুর পর্যন্ত। চিকিৎসার ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি সব চিকিৎসা করে রুগী ভালো করলাম, একটা রুগী হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এটার জন্য ডাক্তারদেরকে দোষ করা এটা ঠিক না। আমরা বিএমের পক্ষ থেকে বেসরকারি চিকিৎসকদের যে আশ্বাসটা দিচ্ছে আগামীতে আপনাদের এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক জানান, রোগীদের জিম্মি করে চিকিৎসকদের আন্দোলনে যাওয়া অযৌক্তিক। যে কোনো সময় রুগীকে জিম্মি করা এটা গ্রহণীয় নয়। এই সময়ে আমি বলেছি আগেই যে যদি তাদের যৌক্তিক দাবি থাকে সেটা গ্রহণ করে নেওয়া, আর যদি অযৌক্তিক দাবি থাকে সেটাও তাদেরকে বর্জন করতে হবে। র্যাবের অভিযানের পাশাপাশি সাংবাদিকদের হামলার অভিযোগ করেন বেসরকারি হাসপাতাল মালিকরা। তাদের এমন কথায় সাংবাদিকরা বলছেন এমন কোনো কিছুর সঙ্গেই তারা জড়িত ছিলেন না। ডেডলাইন ৮ তারিখে সমস্ত কিছু বন্ধ করে দেবে, সেটিকে বৈধ করার জন্য এটা আমাদের উপর চাপিয়ে যাচ্ছে। এবং আমরা বলবো তারা যদি তথ্য প্রমাণ দিতে পারে কোথায়, কখন, কবে, কে, কারা, কিভাবে হাসপাতালে বা তাদের উপর নগ্ন হামলা করেছে, আমরা অবশ্যই আমাদের সাংবাদিক সংগঠন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরকম মিথ্যাচার আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা আমাদের সাংবাদিকরা কোথাও কোনো ধরনের উশৃঙ্খল আচরণ করেনি। এদিকে হঠাৎ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেয় চট্টগ্রাম মেডিকেল সহ সরকারি হাসপাতালগুলোতে শুরু হয় রোগীদের ভিড়। একজন ডাক্তার অপরাধ করবে, রাষ্ট্রীয় আইনে তাদের শাস্তি হবে। সরকার আমাদের কাছে আবেদন যাতে এরকম কেউ না হয়, দুর্ভোগ যাতে কষ্ট যাতে না হয়, তার জন্য আমরা চাই তার একটা ডিসাইড করার জন্য। গত ২৯ জুন চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা রাইফা মারা যায়। এরপর সেখানে নানা অনিয়মের অভিযোগ ওঠায় অভিযান পরিচালিত হয়। কতিপয় দুর্বৃত্তের কর্মকাণ্ডের কারণে চিকিৎসা সেবার সুনাম নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের আদালত অবমাননা সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদের বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত আরও বলেন, দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক এবং ভালো মানের চিকিৎসা সেবার সুযোগ থাকা সত্ত্বেও কতিপয় ভুল চিকিৎসার ভয়ে রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছেন। এতে দেশীয় মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। তাই আদালত এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদকে নির্দেশনা দেন। আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অমিত দাশগুপ্ত। হাসপাতালে যে চিকিৎসকদের অভিযুক্ত করা হয়েছে আমাদের তদন্ত কমিটির পক্ষে, এবং মহামান্য আদালত ইতিমধ্যেই অবহিত যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলকে দায়িত্ব দিয়েছেন যে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে। আদালত বলেছেন যে আমাদের পুরো ব্যবস্থাগুলো কতিপয় দুর্বৃত্তের জন্য ধ্বংস হতে চলেছে। মানুষ বিপদে পড়লে এই তিনজনের কাছে যায়, ডাক্তার, অ্যাডভোকেট এবং পুলিশ। কিন্তু সেই জায়গাটাতে যদি বিশ্বস্ততার জায়গায় যদি দুর্বৃত্ত প্রবেশ করে, তাহলে সেই দুর্বৃত্তের কারণে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবং সাধারণ মানুষের ক্ষতি কমিয়ে আনার জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছেন।
এদিকে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের ধর্মঘটই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যে কোনো সমস্যার সমাধানে আলোচনা হতে পারে, ধর্মঘটকে সমাধানের কোনো পথ হিসেবে মানতে নারাজ তারা। তাই ধর্মঘটের নামে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ভাবনার সময় এসেছে বলেও মনে করেন তারা। মাফিয়া মুক্তার প্রতিবেদন। চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে বারবার ধর্মঘট ডাকাকে যৌক্তিক নয় বলে মনে করছেন চিকিৎসকদের অনেকেই। তারা বলছেন মানবতার সেবার এই পেশাকে পুঁজি করে কোনো ধরনের অরাজকতাই কাম্য নয়। আমি ভুল করলে আমার শাস্তি হবে না, এটা কথা হলো। বরং আমি ভুল না করি, আমি অবহেলা না করি, তাহলে তার ভাবনা আসতো না। আমাদের কথা হলো যে হ্যাঁ, যদি অন্যায় করে কেউ কিছু করে সেটারও তো রেমেডি আছে, সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে। এই হলো ঘটনা, নিয়মতান্ত্রিক পন্থায় যে এই বিষয়ের প্রতিকার করতে হবে। রোগী আসলে চিকিৎসা দেওয়া ডাক্তারের প্রধান দায়িত্ব হলেও সেই রোগীদের জিম্মি করে কারণে অকারণে ধর্মঘট ডাকা নৈতিকতার বাইরে বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। অন্য যে কোনো কারণ থাকুক, একজন রোগীকে আপনার অস্বীকার করা যাবে না তার চিকিৎসা। এটা একটা ইথিক্সের ব্যাপার, এবং ইথিক্সটা বিএমডিসির আইনই তারা যখন লাইসেন্স নেয়, সেই লাইসেন্সের সময় এই ইথিক্সের ব্যাপারে তাদেরকে বলতে হয় যে আমরা এটা করব। তারা মনে করছেন যে কোনো ঘটনাকে কেন্দ্র করে এমন আচরণ যেমন যৌক্তিক নয়, তেমনি সচেতন হতে হবে ঘটনার আগেই। একটি ঘটনার প্রেক্ষিতে কিন্তু পরে মোবাইল কোর্টটা করা হয়েছে। কেন এই মোবাইল কোর্টটা আপনারা আগে করলেন না কেন? আগে করতে পারতেন। যেহেতু একটা শিশু চিকিৎসা সংক্রান্ত অনিয়মের কারণে মারা গেছে, এটি নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, এটি নিয়ে একটা আন্দোলন হচ্ছে, সেই প্রেক্ষিতে আপনি একদিন দুই দিন পরে মোবাইল কোর্ট করলেন। এই জন্যই কিন্তু ঘটনাটা উত্তপ্ত হয়েছে। যে পূর্ব পরিকল্পিতভাবে ও কাউকে ওই হাসপাতালের বিরুদ্ধে লাগা দিচ্ছে কিনা, কোনো ডাক্তারের বিরুদ্ধে লাগা দিচ্ছে কিনা, সেটাও যদি হয় তাহলে ভাবনা তাকেও ধরবে। সাধারণ মানুষকে জিম্মি করে যে কোনো ধরনের ধর্মঘটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে বলেও মত তাদের। চট্টগ্রামে বেসরকারি একটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানাকে কেন্দ্র করে ধর্মঘট করে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া বহিরাগতরা এখন থেকে ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন করতে পারবে না। প্রভোস্ট কমিটির বৈঠকে এই নিয়ম জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এটা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানী। কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বহিরাগতদের। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিরাগতরা ক্যাম্পাসে এসে মিছিল, মিটিং বা সমাবেশ করতে চাইলে আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শুধু বহিরাগতদের জন্য এই নিয়ম প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের সব সময় উন্মুক্ত থাকবে বলেও জানান তারা। যারা এই বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক জীবনধারা, এখানে যে শিক্ষার সংস্কৃতি, এখানে যে সমস্ত কার্যক্রম, গবেষণা, পরীক্ষা, শিক্ষার পরিবেশ, এগুলো যদি বিঘ্নিত না করতে পারে সেই বিষয়ে। আর এটা তো ঠিক, এখানে মাদক বিরোধী অভিযানের কথা বলা হয়েছে না? এই ধরনের তো অভিযান সারা দেশে চলছে। আমাদের প্রক্টর সাহেব আছেন, আমাদের কাছে তো নানা রকমের তথ্য আছে, এবং সব তথ্য অনেক সময় প্রকাশ করা যায় না। কোটা সংস্কার আন্দোলন শুধু সরকারি চাকরিতে প্রবেশে বৈষম্য দূর করার জন্য সৃষ্টি হয়নি, বরং দেশে শিক্ষিত বেকার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ার কারণে সৃষ্টি হয়েছে। এই অভিমত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, এই কারণে এই আন্দোলন দ্রুত দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সমস্যা শিগগির সমাধান করতে ব্যর্থ হলে ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির দাবিতেও আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা তাদের। জুবাইর আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দীর্ঘদিনের দাবি সম্প্রতি ছাত্র আন্দোলনে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 26,77,000, যার সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমান্বয়ে বাড়ছে। এ কারণে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে বহু চাকরি প্রার্থীকেও দেখা গেছে। বিশ্লেষকরা মনে করেন, এই আন্দোলন শুধু সরকারি চাকরিতে প্রবেশের জন্যই সৃষ্টি হয়নি, বরং দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই তা তীব্র হয়েছে। এটা হচ্ছে বেকারত্বের একটা প্রতিফলন। সেই জন্য আন্দোলনের নাম লিখিয়েছে অনেক শিক্ষার্থী যারা ভবিষ্যতের চিন্তায় একটু চিন্তিত যে আমাদের পড়াশোনা শেষে আমরা চাকরি পাবো কিনা।
তাদের সেই যে হতাশা যে আমাদের চাকরি নেই, চাকরি দিতে হবে, এবং চাকরি কিন্তু দিতে হবে, কারণ আপনি এদেশের মানুষকে শিক্ষিত করবেন, শিক্ষার হার বাড়াবেন, কিন্তু কর্মসংস্থান করবেন না, এটা ঠিক না। কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেই এই ধরনের আন্দোলনের প্রেশারটা কমে যাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সম্প্রতি ছাত্রলীগ যে তাণ্ডব দেখিয়েছে, বিশ্লেষকরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, সমস্যা দ্রুত সমাধানে ব্যর্থ হলে সরকারকেই পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। আন্দোলন যখন দীর্ঘস্থায়ী হয়, বিস্তৃত হয়, তখন অনিবার্যভাবে সরকার বিরোধী মহল ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করে। যে কাজটি এখন করছে সচিব কমিটি এই কোটা সংস্কারের বিষয়ে, সেই বিষয়ে যদি আগে করা হতো তাহলে 10 মাস সেটা থাকতো না। সরকার যদি আন্দোলনকে জিইয়ে রাখার সুযোগ দেয় তাহলে এমন পরিণতি কিন্তু অনিবার্য। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকবে কি থাকবে না তা পর্যালোচনার জন্য গঠিত কমিটিকে যুগ উপযোগী প্রতিবেদন দেওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। বঙ্গবন্ধু জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। প্রতিবেদন প্রতীকী অনশনের মধ্য দিয়ে আবারও খালেদা জিয়ার মুক্তি সহ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। অনশন কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি না হলে রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে। সারা দেশের নেতাকর্মীদের সেই আন্দোলনে যোগ দিতে প্রস্তুত থাকার কথাও বলেন বিএনপি নেতারা। মারুফা রহমানের প্রতিবেদন। খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে সোমবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন করে বিএনপি। নির্ধারিত সময় বিকেল 4টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান। কর্মসূচিতে অংশ নিয়ে মূল দাবি তোলা হয় বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দেওয়ার। আজকে আবারও এই অনশন কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি করছি যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং একই সঙ্গে আমরা এই দাবি আবারও বলছি যে এখানে অবশ্যই একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন ভেঙে দিয়ে পুনরায় গঠন করতে হবে, পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, তবেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে এই দেশে নির্বাচন হবে, অযথা নির্বাচন হবে না। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি না মিললে নেতাকর্মীদের ডাক পড়লে রাস্তায় নেমে আসার নির্দেশনা দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। যদি আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি না হয়, তার একমাত্র বিকল্প হলো রাজপথ। রাজি আছেন আপনারা? এবার তৈরি হন, প্রস্তুতি নেন, কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আইনি লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। কেন? আইনি ভাবে তাকে সাজা দেওয়া হয় নাই, রাজনৈতিক ভাবে সাজা দেওয়া হয়েছে। তাই রাস্তায় আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জোটের শরিক দলগুলো। বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামী, লেবার পার্টি সহ 20 দলীয় জোটের অন্যতম শরিক দলের শীর্ষ নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির অন্য কোনো উপায় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আন্দোলনে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে বলেছেন বিএনপিকে। এ সময় কোটা পর্যালোচনায় গঠিত কমিটির উপর আস্থা রাখারও আহ্বান জানান তিনি। সকালে পৃথক দুটি অনুষ্ঠানে কথা বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই দুই নেতা। বিস্তারিত জানাচ্ছেন তানজিম মেহেদী। 21শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা জানাবে আওয়ামী লীগ। 8টায় সকালে গুলশানের ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বর্ধিত সভা, যেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা, সহিংসতা চায় না তার দল। আমরা অনুরোধ করব শিক্ষক ছাত্র সকলকে এই কোটা নিয়ে আর অহেতুক রাজপথে এই কথা বলে আর রাজপথ অস্থিতিশীল করার দরকার নেই। আমাদের সরকারের উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে, এই কমিটি এই কোটা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবেন খুব শীঘ্রই। এরপর দুপুরে সেতু ভবনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার মন্তব্য, জনসমর্থন হারিয়ে কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। এ সময় বিএনপি নেত্রীর মুক্তি আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। মাত্র 3 মাস পরেই শিডিউল
হয়ে যাবে। মানুষ এখন ইলেকশনের মুডে আছে। 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। বেগম জিয়ার মুক্তি নিয়ে কারো মাথা ব্যথা আছে, এটা বিএনপি থাকতে পারে, তাদের লাইক মাইন্ডেড লোকদের মধ্যেও থাকে। আইনি প্রক্রিয়া বিএনপি চেয়ারপারসন মুক্ত হলে আমাদেরও তো আপত্তি নেই। বিএনপিকে পাত্তা দেয়নি ভারত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের এমন মন্তব্য সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন কাদের। ভারত অন্য কোনো দেশের লোককে পাত্তা দিল কি দিল না, এটা আমাদের বলার বিষয় নয়। তিনি যদি এটা বলে থাকেন সঠিক বলেন না, আর তিনি আসলে বলেছেন কিনা সেটা আমাকে কনফার্ম হয়ে বলতে হবে। এক প্রশ্নের জবাবে কাদের জানান, আন্দোলনকারীদের ঢালাওভাবে জঙ্গি বলতে তিনি রাজি নন। এই মন্তব্যের আওতায় আনতে চাইনি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সমবায় ভিত্তিক কৃষি খামারকে গুরুত্ব দিয়ে জাতীয় কৃষি নীতি 2018 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মহাপরিচালকের পদ সৃষ্টি করে বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018 এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, নিরাপদ, লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করা এবং দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি জাতীয় কৃষি নীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়া এই নীতিতে ফসলের নতুন জাত উদ্ভাবন ও রোগ নির্ণয়ে ন্যানো প্রযুক্তি ব্যবহারের বিধান যুক্ত করা হয়েছে। ন্যানো প্রযুক্তি হলো যে প্রাথমিক পর্যায়ে ফসলের রোগ, জাতভিত্তিক পুষ্টি চাহিদা নির্ণয়ে, পুষ্টি আহরণ ক্ষমতা বৃদ্ধিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হবে। আর 3.2 বলা হয়েছে ন্যানো সেন্সর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমির গুণাগুণ পর্যবেক্ষণ, উৎপাদন বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে। এবছর দেশের 1,26,798 জন যাত্রী হজে যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 6,798 জন এবং বাকি 1,20,000 জন যাবেন বেসরকারিভাবে। 11 জুলাই এই হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। বিস্তারিত নাজিয়া কোনা রিপোর্টে। হজ কার্যক্রমের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যালোচনার জন্য জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এই আন্তঃমন্ত্রণালয় সভা। সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, 11 জুলাই হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামী 14 জুলাই প্রথম ফ্লাইট ও 15 আগস্ট শেষ ফ্লাইট ছেড়ে যাবে। এই ফরজ দায়িত্বটা আপনারা সহযোগিতা করে সাহায্য করে পালন করাই দিতে পারেন, এই জন্য পদক্ষেপ নেবেন। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে সময় মতো তার শিডিউল অনুযায়ী এটা অ্যাভেল করবেন। এদিকে বিমানের টিকিট সহ হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান। আর ধর্মসচিব জানান, গত বছরের তুলনায় এবছর বেশি টিকিট ইস্যু করা হয়েছে। 13,400 ভিসা অলরেডি ইস্যুড। গত বছরে কত ছিল এই সময়? হয়নি। তাহলে আমরা সৌদি এম্বাসি আমাদেরকে বলেছে যে আমরা যদি একদিনে 10,000ও দেই, একদিনে 10,000 ভিসা তারা ফেরত দিবে, ভিসা দিয়ে পাসপোর্ট দিলে। কাজে আমরা যেটুকু পিছনে আছে এটুকু পিছনে থাকবো না। হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর ক্ষেত্রে রক্তের গ্রুপ, ব্লাড সুগার, এক্স-রে এবং ইসিজি বেসরকারি হাসপাতালেও করাতে পারবেন হজযাত্রীরা। আর হজের শেষে ফিরতি প্রথম ফ্লাইট 27 আগস্ট আর ফিরতি শেষ ফ্লাইট 25 সেপ্টেম্বর। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নাটোরের শিবদুর গ্রামে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের গণসংযোগ বহরে হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন আহাদ আলী সরকারের সমর্থক মিঠুন।
পুলিশ এবং প্রতিমন্ত্রী আহাদ আলী বলেন, বিকেলে সদর উপজেলার ফুলতলা এবং শিবদুরগ্রাম এলাকায় গণসংযোগ করছিলেন। বিকেল 5টার দিকে ফুলতলা এলাকায় গেলে সন্ত্রাসী মানিক তার নেতাকর্মীদের গালিগালাজ ও মারপিট করার চেষ্টা করে। পরে নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তিনি শিবদুরগ্রাম এলাকায় গেলে মানিক তার সহযোগীদের নিয়ে তার বহরে হামলা চালায়। সেই সঙ্গে 6 রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় হামলাকারী স্থানীয় যুবলীগ নেতা মানিক পাশা এবং তার সমর্থক শাহাদাতকে আটক করেছে পুলিশ। এছাড়া এলাকার পরিস্থিতি ঠিক রাখতে র্যাব এবং পুলিশকে মোতায়েন করা হয়েছে। অস্তিত্ব সংকটে রাজধানী খেলার মাঠ এবং পার্কগুলো দখল, অপরিচ্ছন্নতা, নিরাপত্তাহীনতা সহ নানা কারণে এর থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। বলেছেন, কর্তৃপক্ষের উদাসীনতায় বারবার বলা হলেও নেই কোনো ফলপ্রসূ উদ্যোগ। আর নগরবিদরা বলছেন, বিপুল মানুষের কথা মাথায় রেখেই সংখ্যা বাড়ানোর সাথে দ্রুত প্রয়োজন সংস্কার। আতিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া। প্রায় 2 কোটি মানুষের রাজধানী, মুক্ত বাতাসে শ্বাস নেওয়া কিংবা শিশুদের বিনোদনের জন্য বেশিরভাগ খেলার মাঠ আর পার্ক জরাজীর্ণ। ঢাকা সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেখা নেই অর্ধেকেরও। পার্কের অবস্থাও একই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ছেলেরা ভালো খেলবে, বৃদ্ধ লোকেরা এসে ঘোরে, খেলা টেলা দেখে। মেন্টাল হেলথ যেটা, এটার জন্য আপনার খেলাধুলার বিকল্প কিছু নাই। আর যে ডিপার্টমেন্ট এই পার্কটা দেখাশোনার দায়িত্বে, তারাও এটা ভুলে গেছে কিনা সেটা একটা আমাদের প্রশ্ন। যে কটির অস্তিত্ব আছে সেখানে যান না অনেকে। সাধারণ মানুষের অভিযোগ, দখল, আবর্জনার ভাগাড়, কোথাও বা মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে খেলার মাঠ আর পার্কগুলো। আমি তো বল খেলবো, তার মধ্যে যদি আমি বল এখানে চলে আসে তাহলে আমি পিছলাই পড়েও যেতে পারি। কারণ অনেক নেশা বিক্রি করতো, এদের জন্য চলাফেরা করতে সমস্যা হয়। ডায়াবেটিসে অনেক সমস্যা করে না হাঁটলে। তারপরে দিয়ে এখানে হিরুঞ্চি মিরুঞ্চি এগুলা সব ময়লা আবর্জনা পায়খানা করি অড়েন। পার্কে অনেক অসামাজিক কার্যকলাপ হয়, সেসব কারণেও আসি না। মা বোন যারা আসতে চায় তারাও আসতে পারে না এইসব কারণে। গত বছরের ডিসেম্বরে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট নামের সংস্থার জরিপে দেখা যায়, বেশিরভাগ মানুষ কোনোদিনই কাছের পার্ক ও খেলার মাঠে যান না। কারণ হিসেবে তারা বলছেন, নিরাপত্তাহীনতা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, ছিনতাইয়ের ভয়ে হাঁটা পথ বা খেলার জায়গা ও ছাউনি না থাকার কথা। নগরবিদরা তাই বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত এই খেলার মাঠ আর পার্কের দিকে নজর দেওয়া জরুরি। অনেক কিছু নিয়ে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু পার্ক বা নগরের যে যতগুলো মাঠ আছে আমরা বলছি যে সেটা না হলেও হয়। স্বাস্থ্য অবকাঠামো হিসেবে আমরা চিন্তা করলেও কিন্তু আমাদের প্রচুর হেলথ কস্টিং কমে যাবে যদি আমরা এই পার্ক এবং খেলার মাঠকে আমরা রিভাইভ করতে পারি। সেজন্য আসলে আমাদের সরকার থেকে শুরু করে স্থানীয় সরকার সবাইকে কিন্তু পার্ক এবং খেলার মাঠ নিয়ে কাজ করতে হবে। রাজুকের মালিকানাধীন ছাড়া ঢাকার 2 সিটিতে খেলার মাঠ রয়েছে 19টি। ভবঘুরে ছিন্নমূল্যের মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে রাজধানীর খেলার মাঠ এবং পার্কগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আগামী 2050 সাল নাগাদ প্রতি 10 জনের 7 জন বসবাস করবেন নগরে। কিন্তু নগরের ফুসফুস বলা হয় যে খেলার মাঠ এবং পার্ককে, তা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানীর কোটি মানুষ। তারা বলছেন, দায়িত্বশীলদের অবহেলার কথা। আর কর্তৃপক্ষ বলছে, বারবার নেওয়া হচ্ছে উদ্যোগ, কিন্তু সমাধান মিলছে না কোনো কিছুতেই। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের রিপোর্ট চেয়ে নিচ্ছি, আবারও বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল দলকে প্রথম দফায় সফল অভিযানের পর সোমবার দ্বিতীয় দফায় অভিযানে আরও 4 জনকে উদ্ধার করে এনেছে উদ্ধারকারী দল। 2 দিনে মোট 8 জনকে উদ্ধারের পর রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। গুহার ভেতরে বাকি রয়েছেন ফুটবল দলের কোচ ও আর মাত্র 4 জন কিশোর। এই অভিযানে কাজ করছেন থাইল্যান্ড সহ অস্ট্রেলিয়া ও ব্রিটেনের মোট 90 জন ডুবুরি। এদিকে টানা 2 সপ্তাহের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর ফুটবলারদের উদ্ধারে স্বস্তির দেখা মিলেছে তাদের পরিবার সহ গোটা থাইল্যান্ডবাসীর মধ্যে। সাদিয়া সিনথিয়ার প্রতিবেদনে বিস্তারিত।
13 বছর বয়সী মনখোল বুনপিয়ামকে সর্বপ্রথম উদ্ধার করা হয় থামলুয়াং গুহা থেকে। তারপর পর্যায়ক্রমে প্রজাক সুথাম, 14 বছর বয়সী নাত্তাউত এবং সবশেষে 15 বছর বয়সী পিপাট। প্রথম 4 জনকে যে ড্রাইভার উদ্ধার করেছে তিনি পরবর্তী উদ্ধার অভিযানে অংশ নিতে যাচ্ছে বলে বলছেন থাই স্বরাষ্ট্রমন্ত্রী। গুহা থেকে উদ্ধারের পর উদ্ধারকৃত 4 শিশুকে চিয়াংরাই প্রদেশের প্রাচানুগ্রহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন অন্ধকার গুহায় আটকে থাকায় শারীরিক ক্ষতির পাশাপাশি কিশোরদের হয়েছে মানসিক ক্ষতিও। এজন্য প্রথমে পরিবারের সাথে সাক্ষাৎ করার সময় মেলেনি। আটকে পড়া কিশোরদের উদ্ধারে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। উদ্ধার অভিযানের সাথে জড়িত রয়েছে অস্ট্রেলিয়ার 19 জন উদ্ধারকর্মী, সাথে রয়েছে অনেক ব্রিটিশ ডুবুরিও। এছাড়া পানির নিচে কাজ করতে সক্ষম রোবট আনা হয়েছে চীন থেকে। কাজ করছেন মার্কিন বিমান বাহিনীর সদস্যরাও। 4 জন উদ্ধারের পর স্বস্তির দেখা মিলেছে 4 খুদে ফুটবলারদের পরিবারের মধ্যে। নিজের আপনজনকে কাছে পেয়ে জীবন ফিরে পেয়েছে তারা। উদ্ধারের পর নিজেদের অনুভূতি প্রকাশ করেছে থাইল্যান্ডবাসীও। এছাড়া উদ্ধারকৃত 4 জনের জন্য শিথিল করা হয়েছে শিক্ষা ব্যবস্থাও। আমি ঈশ্বরের কাছে সবসময় দোয়া করছি। আমি চাই বাকিরা সবাই যেন খুব তাড়াতাড়ি নিরাপদে ফিরে আসে। আমি ভীত ছিলাম সে আসলেই ভালো আছে কিনা। এখন আমার খুশিতে কান্না আসছে। এই অভিযানে প্রতি পর্বে 4 জন করে উদ্ধার করা হবে। সে হিসাবে এখনও 4টি অভিযান প্রয়োজন। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। দেশের যে কোনো স্থান থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে বিকাশ বাজারে নিয়ে এসেছে পে বিল সেবা। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ সহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, নিরাপদ লেনদেন করতে সরকার এরই মধ্যে ক্যাশলেস সোসাইটি করার প্রয়াস চালাচ্ছে। এবার শেয়ার বাজার খবর। সূচকের মিশ্র ধারা শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 24 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5341 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 901 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 164টির এবং অপরিবর্তিত রয়েছে 36টির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই 55 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 16,461 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 44 কোটি 12 লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 121টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার এয়ারটেলের সৌজন্যে বিশ্বকাপ ফুটবল আপডেট। রাশিয়া বিশ্বকাপের 21তম আসরকে উপলক্ষ বানিয়ে অনেকে ঘুরে বেড়াতেই যেন ব্যস্ত। মাঠে খেলা উপভোগের পাশাপাশি শত ব্যস্ততার ভিড়ে ঘোরাঘুরির প্রয়াসটাকে বাস্তবায়ন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসা দেশি বিদেশি পর্যটকদের ভিড় জমেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাশিয়ার খুজিন নামক শহরের চমৎকার এই পটভূমি অলকন আইল্যান্ড। সুবিশাল এই লেকের নাম বৈকাল।
শত ব্যস্ততার মাঝে ঘোরাঘুরির প্রয়াসকে বাস্তবায়ন করেছেন অনেকেই। বলা যায় অনেকটা হ্রদ দেখা আর কলা বেচার মতো। মাঠে যেমন উত্তেজনা, তেমনি মাঠের বাইরেও এর কমতি নেই। রাশিয়া বিশ্বকাপ মৌসুমের সময়টাকে কাজে লাগিয়ে হন্তদন্ত হয়ে দেশি বিদেশি পর্যটকরা যেন চোখের শান্তি খুঁজতেই ব্যস্ত। বিশ্বকাপের রেসটা এখানে অনেকটাই আছে। খেলা চলাকালীন সময়গুলোতে আমার বারে অনেকেই আসেন, হই হুল্লোড় করেন সমর্থকরা। এটা খুব দারুণ পরিবেশ তৈরি করে। আর এই ভারী সৌন্দর্যের একখণ্ড সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন লেকে ঘুরতে আসা পর্যটকরা। ছোট বাচ্চারাও তাদের বিনোদনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। 730 বর্গ কিলোমিটার অলকন আইল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর একটি, যার সৌন্দর্যের মহিমায় মিশে আছে এক গভীর অনুভূতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 20 ঘন্টা ভুগিয়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের ধর্মঘট স্থগিত। কতিপয় দুর্বৃত্তের কারণে ডাক্তারি পেশা প্রশ্নবিদ্ধ, আদালতের পর্যবেক্ষণ। অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা। কোটা সমস্যা দ্রুত সমাধান চান শিক্ষাবিদরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন, আন্দোলন বাদ দিয়ে উন্নয়ন কাজে শামিল হওয়ার আহ্বান আওয়ামী লীগের। এবার হজে যাচ্ছেন 1.25 লাখের বেশি বাংলাদেশি। ফ্লাইট শুরু 14 জুলাই। কোনো জটিলতা হবে না বলছে মন্ত্রণালয়। এবং বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াই শুরু কাল। প্রথম সেমিতে ফ্রান্সের বিপক্ষে ইতিহাস গড়তে মুখিয়ে বেলজিয়াম। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।